আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আমরা আলোচনা করতেছিলাম এমআরসিপি কার্ডিওলজি সেগমেন্ট, যেখানে আমরা প্রথমে ড্রাগসগুলো নিয়ে কথা বলছি। এমআরসিপিতে খুব ওয়াইডলি কোশ্চেন আসে এরকম একটা টপিক হচ্ছে এসি ইনহিবিটর। সো এসি ইনহিবিটর নিয়ে আলোচনা শুরু করা যাক। সো বেসিক্যালি এসি ইনহিবিটর আসলে কী ধরনের ড্রাগ, এটা নামে এখানেই লিখে দেওয়া আছে। আমরা জানি এই এসিই কথাটার মানে কি। এটার মানে হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। এই কথাটার মানে কি? আমরা জানি যে আমাদের ব্লাডে নর্মালি অ্যাঞ্জিওটেনসিনোজেন থাকে, যেটা আসলে রেনিন আসলে সেটা অ্যাক্টিভেটেড হয়ে অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট হয়। তাহলে নর্মালি যেটা হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে আমাদের ব্লাডে যেই অ্যাঞ্জিওটেনসিনোজেনটা আছে সেটা কি হচ্ছে, যখন রেনিন চলে আসে, রেনিন এটাকে অ্যাক্টিভেট করে দেয়, এবং যখন অ্যাক্টিভেশন হয় তখন যেটা আমরা পাই সেটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 1। এখন এই যে অ্যাঞ্জিওটেনসিন 1, এটার বৈশিষ্ট্য কি? এটা আসলে একটা 10টা অ্যামিনো অ্যাসিড যুক্ত একটা কম্পাউন্ড, যেইটা একটা ভ্যাসোকনস্ট্রিক্টর। ইট ক্যান ডু ভ্যাসোকনস্ট্রিক্ট, এটা ভ্যাসোকনস্ট্রিকশন করতে পারে, কিন্তু খুব শক্তিশালী ভ্যাসোকনস্ট্রিকশন যেটা আমরা অ্যাঞ্জিওটেনসিন 2-তে পাই সেই রকম না, বাট স্টিল ইট ক্যান ডু। বাট আমাদের যেটা হয় সেটা হচ্ছে এইটা ব্লাডের মাধ্যমে সার্কুলেট করতে থাকে, এবং যখন সেটা লাংসের ক্যাপিলারিতে চলে আসে আমাদের ওই জায়গাটাতে দেখা যাচ্ছে এই এসিই এই এনজাইমটা থাকে, এবং সেটা অ্যাঞ্জিওটেনসিন 1 এটাকে ব্রেকডাউন করে দেয়। ব্রেকডাউন করে 10 অ্যামিনো অ্যাসিড ছিল, এখন এটা হয়ে যাবে 8 অ্যামিনো অ্যাসিডওয়ালা একটা কম্পোনেন্ট, যার নাম হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2। অ্যাঞ্জিওটেনসিন 2, এবং এটার বৈশিষ্ট্য কি? এটার মধ্যে আমরা 8টা অ্যামিনো অ্যাসিড পাবো। তো এটা ব্রেকডাউন হয়ে এই ঘটনাটা হলো, এবং এই যে অ্যাঞ্জিওটেনসিন 2, এই অ্যাঞ্জিওটেনসিন 2 খুবই 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 পটেন্ট, এটা খুবই পটেন্ট ভ্যাসোকনস্ট্রিক্টর। এই অ্যাঞ্জিওটেনসিন 2 আসলে কি কাজ করে? এই অ্যাঞ্জিওটেনসিন 2 অনেকগুলো ইফেক্ট আমরা আসলে হতে দেখি। একটা ইফেক্ট কি, আমাদের যে ব্লাড ভেসেল এইখানে অ্যাঞ্জিওটেনসিনের জন্য রিসেপ্টর আছে, এবং সেই রিসেপ্টরের উপর যখন সে বাইন্ড হচ্ছে তখন আমরা দেখব ভ্যাসোকনস্ট্রিকশন হয়, এবং খুবই শক্তিশালী ভ্যাসোকনস্ট্রিকশন হয়। যখন এই ভ্যাসোকনস্ট্রিকশন হয় এটার নেট রেজাল্ট কি? আমি দেখব টোটাল পেরিফেরাল যে রেজিস্ট্যান্স এটা আসলে বাড়তে থাকে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স এটা আসলে আমরা দেখব বাড়তেছে। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দিস আমরা আর কী হতে দেখি? এইটা আমাদের সরাসরিভাবে অ্যালডোস্টেরন এটাকে আসলে স্টিমুলেট করে। সো অ্যালডোস্টেরন যদি আসলে স্টিমুলেটেড হয়, হোয়াট হ্যাপেন্স? আমরা জানি অ্যালডোস্টেরনটা আমাদের যে নেফ্রন আছে, সে নেফ্রনের এইখানে যেই কালেক্টিং ডাক্ট, সেইখানে আমরা জানি একটা চ্যানেল আছে, নাম হচ্ছে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল। এই এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলের এক্সপ্রেশনকে বাড়ায় দেয় হলো অ্যালডোস্টেরন। যখন এটার এক্সপ্রেশন বেড়ে যায়, এটা আসলে কি কাজ করে? আমাদের এই যে কালেক্টিং ডাক্ট যেটা আছে, এখানে এই এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলের কাজ হচ্ছে সে টিউবিউলস থেকে ওয়াটার রিঅ্যাবজর্ব করবে, সেটা এখান থেকে সোডিয়ামকে রিঅ্যাবজর্ব করবে, এবং এর পাশাপাশি সে পটাশিয়ামকে বের করে দিবে। তাহলে পটাশিয়ামকে সে বের করে দিবে। সো দিস থিং হ্যাপেন্স। আচ্ছা, তাহলে অ্যালডোস্টেরন যখন এই ঘটনা ঘটে তাহলে কি আসলে ফ্লুইড অ্যান্ড সল্ট রিটেনশন হচ্ছে, পটাশিয়াম বের হয়ে যাচ্ছে। সো এখান থেকে টু সাম এক্সটেন্ট অল্প একটু হলেও এটা আসলে আমাদের কার্ডিয়াক আউটপুটকে সামান্য হলেও বাড়ায়, যেটা আমাদের ব্লাড প্রেশারকে বাড়াইতে সাহায্য করবে। দ্যাট ইজ ওকে। তাহলে এই দুইটা মেকানিজম আমরা দেখলাম। আরেকটা মেকানিজম নিয়েও আমরা এখানে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2 আসলে কি করে। আমরা যদি আমাদের রেনাল গ্লোমেরুলাসের দিকে তাকাই, এখানে আমরা আসলে কি দেখব? সো আমরা এখানে দেখব প্রথম একটা অ্যাফারেন্ট আর্টারিওল, ওকে। এরপরকে আমি দেখব যে গ্লোমেরুলার যে ক্যাপিলারি টাফ সেটা পাবো। তারপরে কি ইফারেন্ট আর্টারিওল, রাইট? সো যখন আমাদের অ্যাঞ্জিওটেনসিন 2 আসে, অ্যাঞ্জিওটেনসিন 2 ইফারেন্ট আর্টারিওলকে ভ্যাসোকনস্ট্রিক্ট করে।
সো যখন এই ইফারেন্ট আর্টারিয়ালে ভ্যাসোকনস্ট্রিকশন হয় আমাদের এই জায়গাটাতে প্রেশার গ্রেডিয়েন্ট একটু বেশি হয় এবং প্রেশার গ্রেডিয়েন্ট বেশি হলে এখানে আলটিমেটলি গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা আমরা ভালো পাই। সো দিস থিং ইজ ইম্পর্ট্যান্ট। তাহলে এই ঘটনাটা আমরা আসলে হতে দেখি। এখন যখন আমি কোনো একটা পার্সনকে এমন একটা ড্রাগ দিই যেটা আসলে এসি ইনহিবিটর, সো হোয়াট হ্যাপেন্স, এসি ইনহিবিটর দিলে এই এতক্ষণ ধরে যা যা বলে এগুলো কিছুই হবে না। তাহলে এই অ্যানজিওটেনসিন 1 থেকে অ্যানজিওটেনসিন 2 এই কনভার্সনটা এখন আর হবে না। যদি এই কনভার্সনটা না হয় তাহলে অ্যানজিওটেনসিন 2 এর ইফেক্টগুলো আমি আর কিছুই পাবো না। অ্যানজিওটেনসিন 2 এর ইফেক্ট আমি কী পাচ্ছিলাম? একটা বলছিলাম যে ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে, ব্লাড প্রেশার বাড়ায় দিচ্ছে, সো এটা এখন আর হচ্ছে না। সো ভ্যাসোডায়ালেট হবে, ব্লাড প্রেশার কমে যাবে, সো ব্লাড প্রেশার কমায় দিতে পারে। অ্যালডোস্টেরন, এটার স্টিমুলেশন আগের থেকে কমে যাবে, সো ওয়াটার অ্যান্ড সল্ট রিটেনশন সেটা কম হবে, পটাশিয়াম এক্সক্রিশন কমে যাবে। যদি এমন হয় পটাশিয়াম এক্সক্রিশন কমে যায় তাহলে ইট উইল লিড টু হাইপারক্যালেমিয়া। তাহলে এখান থেকে আমি পরবর্তীতে কী দেখব? হাইপারক্যালেমিয়া হচ্ছে, রাইট? তাহলে একটা হচ্ছে ব্লাড প্রেশার আমাদের কমতেছে, হাইপারক্যালেমিয়া হচ্ছে, ওকে। আর আমরা কি পাবো? এইখানে আমরা যে ভ্যাসোকনস্ট্রিকশন হতে দেখছিলাম এই ভ্যাসোকনস্ট্রিকশনটা এখন আর আগের মতো হবে না। সো ডেফিনেটলি এখানে আমাদের প্রেশার গ্রেডিয়েন্টটা কমে যাবে। সো প্রেশার গ্রেডিয়েন্ট কমে গেলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন যেটা জিএফআর ফল করবে। সো স্বাভাবিকভাবে এখানে আমরা দেখব জিএফআর ফল করতেছে। সো জিএফআর যদি ফল করে কনসিকুয়েন্স আমরা কি দেখব? তাহলে স্বাভাবিকভাবে এই সেম পেশেন্টে আমি দেখব সেরাম ক্রিয়েটিনিন বাড়তে থাকবে। বা যদি আমি পেশেন্টের ইউরিয়া লেভেল চেক করি, ইউরিয়া লেভেলও আমি আসলে বেড়েই যেতে দেখব। তাহলে ইজিএফআর যদি চেক করি আমি দেখব ইজিএফআর ফল করতেছে, রাইট? এই ইফেক্টসগুলো আমি আসলে পাবো। কিন্তু এখানে আরও কিছু সুবিধাও হয়। দেখা যাচ্ছে কোনো পেশেন্টের যদি লং স্ট্যান্ডিং ডায়াবেটিস থাকে, যেখান থেকে তার একটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়ে গেছে, এখানে যেটা হয়, সিন্স এখানে আমাদের ক্যাপিলারি প্রেশারটা ফল করে, মেকানিক্যাল স্ট্রেস কমে যায়। সো দেখা যাচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে যে গ্লোমেরুলার ড্যামেজটা যেটা হচ্ছিল সেটা আসলে কমে যায়। সো যাদের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আছে তাদের জন্য এটা আসলে ডিজিজ প্রসেসটা স্লো ডাউন হয়, সো তাদের জন্য আসলে বেনিফিট হয়। সো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি পেশেন্টের ক্ষেত্রে এই ড্যামেজটা আস্তে আস্তে স্লো ডাউন হয়ে যাবে। তাহলে আমাদের কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। সো অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, এসি ইনহিবিটর যখন আমরা আসলে ইউজ করতেছি তাহলে এই সকল জিনিস মাথায় রেখে আমাদেরকে ইউজ করতে হয়। সো প্রশ্ন হচ্ছে এসি ইনহিবিটর আমরা আসলে কোথায় কোথায় অ্যাকচুয়ালি রিয়েল লাইফে ইউজ করি? সো এটাকে ইউজ করা হয় প্রথম কথা হচ্ছে হাইপারটেনশনের ম্যানেজমেন্টে। হাইপারটেনশনের ম্যানেজমেন্টে এসি ইনহিবিটরটা আসলে কীভাবে ইউজ করা হয়? যদি কোনো পার্সনের বয়স 55 বছরের কম হয়ে থাকে তাহলে আমরা তার ড্রাগ শুরু করব এসিই ইনহিবিটর অথবা এআরবি দিয়ে। আর যদি কারো বয়স 55 বছরের থেকে বেশি হয়ে থাকে তখন আমরা শুরু করে থাকি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে। বাট এই পার্সনের ক্ষেত্রেই আমরা হয়তোবা সেকেন্ড লাইন এজেন্ট হিসেবে এসি ইনহিবিটর কনসিডার করতে পারি। হ্যাঁ, তবে এখানে একটা কথা আছে, যদি আফ্রো ক্যারিবিয়ান রিজিয়নের কোনো মানুষ হয় সেখানে 55 বছরের কম হলেও এসি ইনহিবিটর না, বরং সেখানে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে শুরু করি। বিকজ আফ্রো ক্যারিবিয়ান রিজিয়নের ওদের উপরে এসি ইনহিবিটরটা কম কাজ করে। সো এটা একটা কনসিডারেশন থাকতে হবে। কিন্তু তাহলে ব্লাড প্রেশার ম্যানেজমেন্টে আমরা এটা ফার্স্ট লাইন বা সেকেন্ড লাইন এজেন্ট হিসেবে আমরা আসলে ইউজ করি। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে সকল পেশেন্টের হার্ট ফেইলিয়ার আছে, আরও স্পেসিফিকভাবে বললে ক্রনিক হার্ট ফেইলিয়ার। অ্যাকিউট হার্ট ফেইলিয়ার তো আমরা আসলে সত্যি কথা বলতে ফুরোসেমাইডের উপরেই ফোকাস করি, বাট ক্রনিক হার্ট ফেইলিয়ারে আমাদের ফার্স্ট লাইন ম্যানেজমেন্টে কিন্তু এসি ইনহিবিটরকেই কনসিডার করা হয়। সেই সাথে দেখা যাচ্ছে কোনো পেশেন্টের এমআই আছে, এমআই হয়েছে, সো এমআইয়ের পরবর্তী যে কার্ডিয়াক রিমডেলিং সেটাকে প্রিভেন্ট করতে চাই আমরা। তাহলে টু প্রিভেন্ট কার্ডিয়াক রিমডেলিং আমরা সেখানেও এসি ইনহিবিটর ইউজ করি। তাহলে এমআই পেশেন্ট, পোস্ট এমআই পেশেন্ট আমরা আসলে এসি ইনহিবিটর ইউজ করতেছি। হার্ট ফেলিয়ারের পেশেন্টেও আমরা এসি ইনহিবিটর ইউজ করতেছি। যে সকল পেশেন্টের ডায়াবেটিস ম্যালাইটাস আছে এবং সেখান থেকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়ে গিয়েছে সেইখানেও আমরা আসলে এসি ইনহিবিটর ইউজ করি। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে সকল পেশেন্টের সিকেডি আছে, ক্রনিক কিডনি ডিজিজ বা প্রোটিন ইউরিয়া হচ্ছে, সেখানেও আমরা প্রোটিন ইউরিয়াকে কমানোর জন্য এসি ইনহিবিটর কনসিডার করি। তাহলে এই সকল জায়গায় আমরা আসলে এসি ইনহিবিটর আসলে ইউজ করে থাকি।
এখন কথা হচ্ছে ইউজ করি ভালো কথা, তাহলে হোয়াট আর দ্য অ্যাডভার্স ইফেক্ট, যেগুলোর ব্যাপারে আমাদের কনসার্ন থাকা উচিত। সো অ্যাডভার্স ইফেক্টগুলোর মধ্যে আমরা অলরেডি কিছু অ্যাডভার্স ইফেক্টের কথা কিন্তু বলে ফেলেছি। আমরা একটা অ্যাডভার্স ইফেক্ট বলেছি হাইপার ক্যালেমিয়া, তাই না? হাইপার ক্যালেমিয়া কেন হয় অলরেডি আমাদের কাছে এটা ক্লিয়ার। সো হাইপার ক্যালেমিয়া একটা। আর কি কি অ্যাডভার্স ইফেক্ট আমরা এখানে পাই? একটা হচ্ছে ড্রাই কাফ। ড্রাই কাফটা কি সবার ক্ষেত্রে হয়? উত্তর হচ্ছে না। ড্রাই কাফটা হয় সাধারণত অ্যারাউন্ড 10 থেকে 15%, অ্যারাউন্ড 10 থেকে 15% পপুলেশনে আমরা ড্রাই কাফ দেখি, বাকিদের ক্ষেত্রে ড্রাই কাফটা হয় না। এখন কথা হচ্ছে ড্রাই কাফটা কেন হয়? দেখো এই যে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, এটা যে শুধুমাত্র অ্যাঞ্জিওটেনসিন 1 কে অ্যাঞ্জিওটেনসিন 2-তে কনভার্ট করতেছে, শুধু একটা কাজ করে তা না, এটা আরও অনেক কিছু কাজ করে। তার মধ্যে একটা কাজ হচ্ছে সে ব্র্যাডিকাইনিন এটাকে ব্রেকডাউন করে। তাহলে ব্র্যাডিকাইনিনের যে ব্রেকডাউন, এই ব্রেকডাউন এসি এনজাইমটা করতেছে। বাট যখন আমি এসি ইনহিবিট করতেছি, ব্র্যাডিকাইনিনের আর ব্রেকডাউন আগের মতো আর হচ্ছে না। সো এটার ব্রেকডাউন যখন কমে যায়, আলটিমেটলি ব্লাডে ব্র্যাডিকাইনিন লেভেলটা বাড়তে থাকে। ব্লাডে ব্র্যাডিকাইনিনের কনসেন্ট্রেশন যখন বেড়ে যায়, সেটারই একটা অ্যাডভার্স ইফেক্ট হিসেবে ড্রাই কফ ডেভেলপ করে। সো ড্রাই কফ ইজ এ ভেরি কমন অ্যাডভার্স ইফেক্ট। আর কি কি অ্যাডভার্স ইফেক্ট এখানে হতে পারে? আর একটা অ্যাডভার্স ইফেক্ট, এটা একটু রেয়ার বাট এমআরসিপিতে খুব দরকার, সেটা হচ্ছে অ্যানজিও এডেমা। দেখা যাচ্ছে যে পেশেন্টের এই অ্যানজিও এডেমাকে কেন্দ্র করে এমআরসিপি পার্ট 1, এমআরসিপি পার্ট 2 দুই জায়গাতেই কোশ্চেন আসে, ইভেন পিক্টোরিয়াল দিয়েও ছবি আসতে পারে। সো অ্যানজিও এডেমা হলে যেটা হয়, পেশেন্টের ফেস, পেশেন্টের লিপস, পেশেন্টের টাং, হ্যাঁ, বা ওরাল ক্যাভিটিতে আমরা দেখবো যে এরকম এডেমা হয়ে আছে। ইনফ্যাক্ট অ্যাবডোমেনেও ইনভলভড হতে পারে, এবং যখন অ্যাবডোমেন ইনভলভড হয় তখন দেখা যাচ্ছে পেশেন্টের লাইক ভিসেরাল এডেমা হয়, তো গাটের ওখানে এডেমা হয়। তো আমরা নর্মালি দেখি অ্যাবডোমিনাল পেইন নিয়ে আমাদের কাছে আসতে পারে, লাইক পেশেন্টের প্রেজেন্টেশন হচ্ছে অ্যাবডোমিনাল পেইন, বা এই জায়গাগুলোতে একদম এডেমাটা দেখা যায়। আমি একটু ছবি দেখানোর চেষ্টা করি। সো আমরা একটু অ্যানজিও এডেমা দেখি। So it looks like this. It looks like this. আমরা আরও একটা দেখি ছবি, এই ছবিটা দেখি, এই ফেসটা দেখি, এইটা দেখি, এখানে দেখি চোখের এখানে এডেমা দেখা যাচ্ছে, এই ছবিটা আরও ভালো আসছে। সো এইভাবে এরকম অ্যানজিও এডেমা পেশেন্টের আসলে ডেভেলপ করে। সো অ্যানজিও এডেমা একটা কনসিডার। এখন এটার ইম্পর্টেন্স কি? কোনো পেশেন্টের দেখা যাচ্ছে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে হেরিডিটারি অ্যানজিও এডেমা থাকে, কিছু পেশেন্টের ক্ষেত্রে হেরিডিটারি অ্যানজিওএডেমা থাকে। এখন যাদের এই হেরিডিটারি অ্যানজিওএডেমা থাকে তাদেরকে আমরা আসলে দিব না, এসি ইনহিবিটর তাদেরকে আমরা দিব না, বিকজ ইট উইল ওয়ার্সেন দ্য কন্ডিশন। তাহলে হেরিডিটারি অ্যানজিওএডেমা থাকলে সেখানে এসি ইনহিবিটর আমরা আসলে দিব না, এটা আমাদের একটা শিক্ষা। আচ্ছা, তাহলে ড্রাই কাফ হতে পারে, হেরিডিটারি অ্যানজিওএডেমা হতে পারে। আর কি কি অ্যাডভার্স ইফেক্টস আমরা পাই? আমরা বলেছি পেশেন্টের হাইপার ক্যালেমিয়া হতে পারে। ওকে, সো অ্যাপার্ট ফ্রম দিস আরেকটা কন্ডিশন হচ্ছে আমাদের পেশেন্টের ফার্স্ট ডোজ হাইপোটেনশন। ফার্স্ট ডোজ হাইপোটেনশন এটা আরও স্পেসিফিকভাবে সেখানে আরও বেশি প্রমিনেন্ট হয় যেখানে পেশেন্ট কনকমিটেন্টভাবে ডাইইউরেটিক্স ইউজ করে। সো দেখা যাচ্ছে যে যে সকল পেশেন্ট ডায়াবেটিক্স ইউজ করে, ডায়াবেটিক্সের কাহিনীটা হচ্ছে যে এসি ইনহিবিটর এটার সাথে ডায়াবেটিক্সের একটা সিনার্জিস্টিক ইফেক্ট আমরা হইতে দেখি। সো 2+2 4-এর জায়গায় 10 হয়ে যায়। সো সিনার্জিস্টিক ইফেক্ট তো আছে, দ্যাট ইজ ট্রু, বাট সাধারণত এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে ফার্স্ট ডোজ হাইপোটেনশন হয়। যারা ডায়াবেটিক্স নেয় তাদের ক্ষেত্রে আরও বেশি দেখা যায়, বা যারা হাই ডোজে ডায়াবেটিক্স নেয় তাদের ক্ষেত্রে আরও বেশি প্রমিনেন্টভাবে এটা বোঝা যায়। সো পেশেন্ট এমন একটা হিস্ট্রি থাকতে পারে, পেশেন্ট লাইক মাথা ঘুরে পড়ে গেছে ওষুধ নেওয়ার পরে। সো আমরা এই জন্য কিন্তু পেশেন্টকে বলি আপনি ঘুমানোর আগে ওষুধটা খাবেন, বিকজ ফার্স্ট ডোজ হাইপোটেনশনের জন্য পেশেন্টের ডিজিনেস হয়ে ফল হইতে পারে, পড়ে যাইতে পারে। সো ফার্স্ট ডোজ হাইপোটেনশন এবং এই ধরনের সিনারিও দিয়ে কোশ্চেন চলে আসে, তাহলে দিস থিং মে হ্যাপেন। সো এটা আমাদের একটা ইম্পর্ট্যান্ট, এবং এখান থেকে আমরা ড্রাগ ইন্টারাকশনটাও মাথায় রাখি যে ডায়াবেটিক্সের সাথে এসি ইনহিবিটরটা সিনার্জিস্টিক ইফেক্ট থাকে। এই জন্য আমরা দেখবো যে এসি ইনহিবিটরের সাথে থায়াজাইড গ্রুপের ডায়াবেটিক্সের কম্বিনেশন দেওয়া হয়, বিকজ সিনার্জিস্টিক ইফেক্ট আমরা পাই। বা যে সকল পেশেন্টে হাই ডোজ লাইক ফুরোসেমাইড হাই ডোজে দিচ্ছে লাইক 80 মিলিগ্রাম, সেখানেও আমরা কিন্তু আসলে দেখি যে হাইপোটেনশন হয়ে যাওয়ার রিস্ক থাকে। সো যদি এমন হয় যে কাউকে আমি হাই ডোজ
ফুরোসেমাইড দিচ্ছি, সেখানে এসি ইনহিবিটরও পাচ্ছে, সেখানে হাইপোটেনশন হওয়ার একটা রিস্ক থাকে। এখন প্রশ্ন করতে পারি যে কোথায় হাই ডোজে ফুরোসেমাইডও দিচ্ছি, এসি ইনহিবিটরও দিচ্ছি, লাইক কনজেস্টিভ হার্ট ফেইলিয়ার আছে বা সিকেডি পেশেন্ট, দেখা যাচ্ছে তারা কিন্তু ডায়াবেটিস কিন্তু পায়, বা ইনফ্যাক্ট যে সকল পেশেন্টের ক্রনিক হার্ট ফেইলিয়ার সেখানেও ডায়াবেটিক্স কিন্তু আমরা আসলে দিয়ে থাকি। সো এটা আসলে দেওয়া হয়। সো এটা আমাদের একটা কমন মানে কনসিডারেশনের জায়গায় এটা আমাদের আসলে থাকবে। তাহলে মোটামুটিভাবে এই অ্যাডভার্স ইফেক্টসগুলো নিয়ে আমাদের একটু মাথায় রাখা লাগবে, বিকজ এতক্ষণ যা যা বলছি প্রত্যেকটা পয়েন্ট থেকে আসলে কোশ্চেন আসতে পারে। নেক্সট যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের মনিটরিং। এখন কাহিনী হলো যে সকল পেশেন্টে এসি ইনহিবিটর দিচ্ছি তাদের কি কি জায়গায় প্রবলেম হচ্ছিল, পটাশিয়াম লেভেল বেড়ে যাচ্ছে, সেরাম ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যাচ্ছে, তাই না? ইজিএফআর এটা আবার কমে যাচ্ছে, ইজিএফআর এটা আবার কমে যাচ্ছে। সো এখন প্রশ্ন হচ্ছে কোন একটা পেশেন্টকে যদি আমি এসি ইনহিবিটর দিই এবং এটা দেওয়ার পরে যদি পেশেন্টের পটাশিয়াম বেড়ে যায়, কতটুকু পটাশিয়াম বাড়লে আমি টলারেট করব, ক্রিয়েটিনিন বাড়লে কতটুকু বাড়লে আমি ততটুকু টলারেট করব, বা কোথায় যে থামবো, বা ইজিএফআর কতটুকু কমলে আমি টলারেট করবো, বা কোথায় যে আমি থামবো। সো এটা একটা লেভেল আছে। প্রথম কথা হচ্ছে পটাশিয়াম লেভেল আপ টু 5.5 মিলিমোল পার লিটার, এইটুকু পর্যন্ত আমরা টলারেট করব। যদি এর বেশি পটাশিয়াম লেভেল চলে যায়, ড্রাগটাকে বন্ধ করব, পেশেন্ট নর্মাল স্ট্যাটাসে আসবে, তারপরে লো ডোজে শুরু করব। আবার সেরাম ক্রিয়েটিনিন, সেরাম ক্রিয়েটিনিন কতটুকু বাড়লে আমি কনসিডার করবো, লাইক আমাকে কিন্তু ড্রাগ শুরু করার আগে একটা বেসলাইন ইনভেস্টিগেশন করে রাখতে হবে, বাট এরপর আমি দেখবো সেরাম ক্রিয়েটিনিন অ্যাকচুয়ালি কতটুকু বাড়ছে। যদি দেখি সেরাম ক্রিয়েটিনিন 30% পর্যন্ত বাড়ছে, আপ টু 30% ইনক্রিমেন্ট আমরা এটাকে টলারেট করবো, বাট 30%-এর বেশি বেড়ে গেছে, তখন ড্রাগটাকে হল্ট করতে হবে, পজ করতে হবে, পেশেন্ট নর্মাল স্ট্যাটাসে আসবে, তখন লো ডোজে শুরু করতে হবে। তাহলে আপ টু 30% পর্যন্ত টলারেট করা হবে, বাট এর বেশি যদি ইনক্রিজ হয় তাহলে আমাকে ড্রাগটাকে হোল্ড করতে হবে। ইজিএফআর কতটুকু কমলে আমি টলারেট করব, লাইক 25%। তাহলে যদি ইজিএফআর 25% থেকে বেশি কমে যায় তাহলে ড্রাগটাকে তখন বন্ধ করতে হবে, পেশেন্টের ইজিএফআর একটু কারেকশন হবে, তারপরে লো ডোজে শুরু করতে হবে। হিসাবটা এরকম। এখন এখানে আরেকটা স্পেশাল কনসিডারেশন হচ্ছে সিকেডি পেশেন্ট। যদি পেশেন্টের সিকেডি থাকে, সেরাম পটাশিয়ামের লেভেলটা আমরা এখানে 6 চিন্তা করি, 6 মিলিমোল পার লিটার, একদম কাটায় কাটায় 6.0, কিন্তু 6.1 হলেও হবে না। সো আপ টু 6 পর্যন্ত এটাকে কনসিডার করা হবে যে ঠিক আছে, ইটস ওকে, বাট এর বেশি হলে ড্রাগটাকে তখন বন্ধ করে দিব আমরা, বন্ধ করে পেশেন্ট নর্মাল স্ট্যাটাসে ফেরত আসবে, তখন লো ডোজে দিব। এখন প্রশ্ন আসতে পারে, কোন একটা পেশেন্টের এসি ইনহিবিটর দেওয়ার আগে সেরাম পটাশিয়াম চেক করলাম, সেরাম পটাশিয়াম পাইছি 5 অথবা 5-এর থেকে বেশি, তখন আমি কি করব? সো যদি এমন হয় সেরাম পটাশিয়াম 5 অথবা 5-এর বেশি আছে, আমি যদি তাকে এসি ইনহিবিটর দিই, তার পটাশিয়াম তো অবশ্যই বাড়বে। সো এই জায়গাটাতে আমরা ধুম করে ওষুধ শুরু করব না, বরং একজন স্পেশালিস্টের সাথে প্রথমে কনসালটেশন করে নিতে হবে, স্পেশালিস্টের সাথে কনসাল্ট করে নিয়ে তারপর সিদ্ধান্ত নিতে হবে। সো এই ধরনের সিনারিওতে এটা করতে হবে, লাইক কারো পেশেন্টের পটাশিয়াম লেভেল 5.1, আমি এসি ইনহিবিটর শুরু করে দেবো, আই ক্যান নট ডু দ্যাট। সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো এই ছিল মোটামুটি আমাদের এসি ইনহিবিটর সংক্রান্ত আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।